হাই আমার প্রিয় ছাত্রছাত্রী। তো এখন আমি আলোচনা করতে চলেছি আইডিসি সোসিওলজির কিছু গুরুত্বপূর্ণ উত্তর সহ। ঠিক আছে, সাজেশন দেখছি যদি টাইম হয় বা একটু ডিসকাস করে দেবো, হয়তো যদি মনে হয় আজকে এখন হবে না, তো কিছু উত্তর তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, দেখো, স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য আলোচনা করো। স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ বলতে এমন একটি গ্রামীণ সমাজকে বোঝায় যেখানে স্থানীয় জনগণের মৌলিক চাহিদাগুলি, খাদ্য, বস্তু, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান তাদের নিজস্ব সম্পদ ও প্রচেষ্টার মাধ্যমে পূরণ করা যায়। এটি একটি আত্মনির্ভরশীল এবং বলতে পারো টেকসই সমাজ ব্যবস্থা, যেখানে গ্রামবাসীরা তাদের উৎপাদিত পণ্য ও সেবার মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে। স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্য। স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে গ্রামবাসীরা তাদের নিজস্ব সম্পদ, দক্ষতা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মৌলিক চাহিদা পূরণ করতে সক্ষম হয়। এটি একটি আত্মনির্ভরশীল ও টেকসই সমাজ ব্যবস্থা যা গ্রামীণ উন্নয়নের একটি আদর্শ রূপ। তো নিচে কিছু বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। প্রথমত, স্বনির্ভর গ্রাম সমাজের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বাজারবিহীন পরিস্থিতিতে, মুদ্রাবিহীন অর্থনীতিতে সার্বিক বিনিময় প্রথার মাধ্যমে উৎপাদন এবং যোগানের ভারসাম্য রক্ষার প্রচেষ্টা। এক্ষেত্রে উৎপাদনশীল জাতিগুলির পরস্পরের সাথে মধুর সম্পর্ক বজায় রেখে পরিবেশ বজায় রাখত। এর ফলে গ্রামগুলি কঠিন পরিস্থিতির মধ্যেও ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছিল। দ্বিতীয়ত, মুদ্রা ও বাজার বিমুখ গ্রামীণ অর্থনীতিতে দ্রব্যের মূল্যায়ন নির্ধারণ ও বন্টনের ক্ষেত্রে যজমানি প্রথার গুরুত্ব ছিল অপরিসীম। বলা যায়, নৈব্যক্তিক প্রক্রিয়ায় এবং আঞ্চলিক প্রথাগত নিয়মাবলীর মাধ্যমে যজমানি প্রথা ছিল তৎকালীন পরিস্থিতির অর্থনৈতিক অভিভাবক স্বরূপ, যার সুবাদে গ্রাম সমাজে স্বয়ংসম্পূর্ণ বহু শতাব্দী ধরে অপরিবর্তিত অবস্থায় অবস্থান করতে সক্ষম হয়েছিল। তৃতীয়ত, স্বনির্ভর গ্রাম সমাজে জমি বন্টন, সংরক্ষণ, রাজস্ব আদায়, আইন, বিচার, শান্তি শৃঙ্খলা রক্ষা প্রভৃতি ক্ষেত্রে যাবতীয় দায়িত্ব গ্রাম পঞ্চায়েতের হাতে ন্যস্ত ছিল। গ্রাম সমাজ পঞ্চায়েতের এই প্রশাসনিক ভূমিকাকেও অকপটে মেনে চলতে বাধ্য হতো। চতুর্থত, স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজে পারস্পরিক সহাবস্থান, গ্রাম সম্প্রদায়ের যৌথ মানসিকতা, সকলের সমানাধিকার ইত্যাদি সুরক্ষিত হতো। জমির গ্রাম ভিত্তিক মালিকানার ফলে ভূমিহীনতার কোনো প্রকার সুযোগ ছিল না। জমির সাথে মানুষের একটা মনস্তাত্ত্বিক সম্পর্ক কিন্তু গড়ে উঠেছিল। পঞ্চমত, স্বনির্ভর গ্রাম সমাজের আরেকটি বৈশিষ্ট্য হলো পারস্পরিক সুদৃঢ় বন্ধন এবং গ্রামের ঐতিহ্যের প্রতি বংশ পরম্পরাগত শ্রদ্ধা প্রদর্শন করা। পারস্পরিক ঐক্য এত সুদৃঢ় ছিল যে বহুবার ভারতবর্ষের শাসন ক্ষমতা হস্তান্তরিত হয়েছে, বহু যুদ্ধ হয়তো এদেশে সংঘটিত হয়েছে, হয়তো কেন হয়েছে, কিন্তু গ্রাম সমাজের অভ্যন্তরে তার বিশেষ কোনো কিন্তু প্রভাব ঠিক সেইভাবে লক্ষ্য করা যায়নি। ষষ্ঠত, পেশাভিত্তিক জাতি ব্যবস্থা গ্রাম স্বনির্ভরতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক। এর প্রভাবে বংশ পরম্পরায় উৎপাদনগত ধারাবাহিকতা বজায় থাকত এবং উৎপাদনের যোগান ও বিনিময় প্রথার কোনো প্রকার ঘাটতির সুযোগ ঘটত না। আবার উৎপাদনমুখী স্থায়ী বিনিময়ের মাধ্যমে দুটি পরিবারের মধ্যে একটা পারস্পরিক বন্ধন বা বংশ পরম্পরা সুদৃঢ় হতো। তাই দেখতেই পাচ্ছ এখানে কি বলছে, দেখো আরো একটু আলোচনা করিনি। দেখো, মূল্যায়ন প্রসঙ্গে আমরা বলতে পারি যে হয়তো অনেক গ্রামীণ সংকীর্ণতা থাকা সত্ত্বেও গ্রাম সমাজের কিন্তু কোনো বিবর্তন হয়নি, একথা আমরা বোধহয় হয়তো এই কথাটা সর্বাংশে সত্য নয়। কারণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, তাই দেখা যাবে যে গ্রামগুলি উন্মুক্ত থাকার ফলে যুগে যুগে আগত ধর্মীয় মহামানবের কিন্তু এখানে আগমন ঘটেছে এবং গ্রামগুলিকে গ্রামগুলির সঙ্গে একটা তাদের আদান প্রদান হয়েছে। গ্রামীণ আত্মনির্ভরতা থাকা সত্ত্বেও বিভিন্ন সমাবেশের মাধ্যমে যে গ্রামের মানুষের নৈতিক অগ্রগতি চোখে পড়তো, এরূপ বন্ধা পরিস্থিতিতেও কিন্তু বুদ্ধদেব, শঙ্করাচার্য, চৈতন্য মহাপ্রভু, অন্যান্য বহু ধর্মীয় সংস্কারক যুগে যুগে মানব সমাজের ত্রাতার ভূমিকা পালন করে গেছেন। তবুও বলা যায় এই প্রচেষ্টা কখনোই স্বনির্ভর থেকে ভেঙে দিয়ে উন্মুক্ত ভারতবর্ষকে উৎসাহ যোগাতে সক্ষম হয়নি। অর্থাৎ এখানে মূল্যায়ন প্রসঙ্গে তোমরা এটা বলতে পারো যে একেবারেই যে পুরো নিজেদের মতো করে স্বয়ংসম্পূর্ণভাবে থাকতো তা কিন্তু নয়। ধীরে ধীরে তারা কিন্তু বিভিন্ন
আদান প্রদানের ব্যাপারটাও কিন্তু যে একেবারেই ছিল না তাও কিন্তু নয়, বা বিভিন্ন ধর্মীয় সমাবেশ কিন্তু ছিল, এটাও কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। তো এই ব্যাপার অর্থাৎ স্বয়ংসম্পূর্ণতা কতটা ছিল সেটাও কিন্তু অনেকটা প্রশ্ন থেকে যায়। ঠিক আছে, তো পুরো ব্যাপারটা একটু নিজের মতন করে লাস্টে একটা মূল্যায়ন তোমরা করে দিও, একটা বেসিক কনসেপ্ট মোটামুটি জেনে যাবে, সেখানে তোমরা তোমাদের মতন করে নিজের ভাবনায় একটু লেখার চেষ্টা করবে। দেখো, যজমানী ব্যবস্থা কাকে বলে? না, যজমানী ব্যবস্থা কি? যজমানী কথাটি একটি বৈদিক শব্দ, যার অর্থ হলো পৃষ্ঠপোষকতা। প্রাথমিকভাবে এই দুটি পরিবারের মাঙ্গলিক দুটি পরিবারের মাঙ্গলিক কার্যাদির মধ্যে সীমাবদ্ধ ছিল বলে সাধারণ অর্থে ধরে নেওয়া হলেও সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করা যে যে এর মধ্যে দিয়ে অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা করা প্রধান উদ্দেশ্য ছিল। তাই অর্থনৈতিক পৃষ্ঠপোষকতাকে ভিত্তি করে দাতা ও গ্রহীতার পারস্পরিক সম্পর্কের অন্তর্নিহিত রূপ প্রকাশকেই যজমানী প্রথার প্রধান উদ্দেশ্য বলে মনে করা হতো। সুতরাং বলা যায় যে প্রাক ব্রিটিশ গ্রামীণ বাজারহীন ও মুদ্রাবিহীন পরিস্থিতিতে দুটি পরিবারের দাতা ও গ্রহীতার সম্পর্ক ভিত্তি করে পেশাভিত্তিক জাতিগুলির যে বংশ পর্যায়ক্রমিক বিনিময় প্রথা গড়ে উঠেছিল তাকে আপাত অর্থে যজমানী প্রথা বলে গণ্য করা হয়। এখানে যারা সেবা গ্রহণ করেন তারা যজমান, এবং যারা সেবা দান করেন তারা হচ্ছে কি না কামিন হিসেবে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো, যৌথ পরিবার কাকে বলে? যৌথ পরিবার এমন একটি পারিবারিক ব্যবস্থা যেখানে একই সাথে একাধিক প্রজন্ম, যেমন দাদা দাদি, বাবা মা, কি বলবো, কাকা কাকি, চাচা, তো ভাই বোন, তাদের সন্তান সন্ততিরা একসাথে বসবাস করে। এই পরিবারে সাধারণত কি হয় না, একই ছাদের নিচে তারা বসবাস করে একত্রে। ঠিক আছে, সম্পদ ব্যবস্থাপনা করে এবং পরিবারের সকল সদস্যের দায়িত্ব ভাগ করে নেয় একে অপরকে, একটা যৌথভাবে তারা জীবনযাপন করে একই ছাদের তলায়। যৌথ পরিবারের মূল ভিত্তি হচ্ছে কি, একতা, পারস্পরিক সহযোগিতা ও সম্পদের সমবন্টন। এটি বিশেষ করে এশীয় সমাজে প্রচলিত, যেখানে পারিবারিক মূল্যবোধকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। তাহলে যৌথ পরিবারটা আমরা কি, যেখানে সবাই মিলে, যেটা আমরা একদম সহজ ভাষায় তুমি যেটা বুঝতে পারো, যে আমরা যখন ঠাকুমা দাদু, ঠিক আছে, বাবা মা, কাকা কাকিমা, ভাই বোন, ধরো আমাদের যে বিভিন্ন মাসিমা মেশো, সবাই যখন কি হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই যখন আমরা একই ছাদের তলায় যখন আমরা বসবাস করি, ঠিক আছে, তো তখন সেটা একটা যৌথ পরিবার। একে অপরের মধ্যে আমাদের কি বলবো, সব ক্ষেত্রেই একটা আদান প্রদান, সে আমাদের দুঃখ কষ্ট হোক বা আমাদের অর্থের ক্ষেত্রে হোক বা আমাদের সবকিছু একটা একে অপরের মধ্যে শেয়ার করে নেওয়া, ঠিক আছে, তো সহযোগিতার মধ্যে দিয়ে বেঁচে থাকা, তো সেটাই হচ্ছে যৌথ পরিবার। তো এবার দেখো, যৌথ পরিবারের বৈশিষ্ট্য কি না, প্রথমত যৌথ পরিবার সাধারণত 3 বা ততোধিক প্রজন্মের সদস্যরা একসাথে বসবাস করে। ঠিক আছে, দাদা দাদি বাবা মা, যেটা বললাম অলরেডি, তো একসাথে একই পরিবারে একই ছাদের তলায় আর কি একই এই পরিবারটা আর কি বসবাস করে। তো দ্বিতীয়ত, পরিবারের সকল সদস্য একটি সাধারণ তহবিল অর্থ প্রদান করে এবং সেই অর্থ থেকেই পরিবারের চাহিদাগুলি পূরণ করা হয়। জমি, গৃহস্থালী, সামগ্রী, কৃষিজাত সম্পদ, ব্যবসার মালিকানা সাধারণত পরিবারের সকলের মধ্যেই একটা ভাগাভাগি থাকে। তৃতীয়ত, যৌথ পরিবারের কাজের বোঝা সকলের মধ্যে ভাগ করা হয়। নারীরা সাধারণত গৃহস্থালীর কাজ বা শিশুদের দেখভালের কাজ দায়িত্ব সমস্ত পালন করে, আর পুরুষদের অর্থ উপার্জনের কাজ কাজে নিয়োজিত হয়। তবে আধুনিক সমাজে এই দায়িত্ব ভাগাভাগির ধরন কিন্তু অনেকটা বদলে গেছে। চতুর্থত, এই পরিবার ব্যবস্থায় যৌথ পরিবার ব্যবস্থায় পারস্পরিক একটা সহানুভূতি, ভালোবাসা, একটা একতা বোধ থাকে, যা পরিবারকে একটা কি করে না শক্তিশালী করে, একটা স্থিতিশীল করে, একটা পরিবারকে একটা বেশ শক্ত বাঁধতে সাহায্য করে। যে কোনো সংকটে পরিবার সবাই একসঙ্গে কাজ করে। পঞ্চমত, পরিবারের যারা বড়রা আর কি মতামতকে পরিবারের যারা বড়রা তাদের যে মতামত, তাদের যে কথা গুরুত্ব দেয়া, এবং তারাই সাধারণত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন আর কি। পরিবারের প্রতিটি সদস্য যারা বয়োজ্যেষ্ঠ প্রতি শ্রদ্ধাশীল থাকে, অর্থাৎ যারা পরিবারে যারা বড়, তো সমস্ত পরিবারের যে সদস্যরা, আরো অন্যান্য সদস্যরা, তারা ওই বয়োজ্যেষ্ঠদের আর কি বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা সবসময় করবে, এমন একটা ব্যাপার, তাদের কথা শুনে চলবে, বা কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আর কি বাড়ির বড়রাই আর কি সেখানে সিদ্ধান্ত গ্রহণ করবে। এই ব্যাপারটা কিন্তু যৌথ পরিবারে কিন্তু দেখা যায়। এরপরে দেখো, ষষ্ঠত, যৌথ পরিবারে প্রাচীন রীতিনীতি, সংস্কৃতি, পারিবারিক ঐতিহ্য সংরক্ষিত থাকে, পরবর্তী প্রজন্মের কাছে সহজেই সেটা স্থানান্তরিত হয়। এটি পারিবারিক বন্ধনকে কিন্তু দৃঢ় করে।
সপ্তমত, এই পরিবার ব্যবস্থায় সদস্যরা একে অপরের উপর নির্ভরশীল থাকে, বিশেষ করে আর্থিক, মানসিক, সামাজিক দিক থেকে। এতে নিরাপত্তা ও মানসিক প্রশান্তি বজায় থাকে। নেক্সট দেখো না, উপসংহার কি বলছে, যৌথ পরিবার কেবল একটি বসবাসের ব্যবস্থা নয়, এটি সামাজিক নিরাপত্তা ও সংস্কৃতি সংরক্ষণ ও অর্থনৈতিক স্থিতিশীলতার মাধ্যম। তবে আধুনিক যুগে ব্যক্তি স্বাধীনতা ও কর্মসংস্থানের কারণে যৌথ পরিবার ভেঙে একক পরিবার সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তবুও এর সামাজিক মানসিক সুবিধার কারণে অনেক মানুষ এখনো যৌথ পরিবারের প্রতি আগ্রহী। মানে একেবারেই সমাজ থেকে কিন্তু যৌথ পরিবার যে শেষ হয়ে গেছে তা কিন্তু বর্তমানে নয়। হ্যাঁ, হয়তো একক পরিবারের মানে সংখ্যাটা কিন্তু অনেক বেড়ে গেছে, বাট কিন্তু যৌথ পরিবার একেবারেই বিলুপ্ত হয়ে গেছে এটা কিন্তু আমরা বলতে পারি না। এখনো কিন্তু অনেক এমন পরিবার আছে যে বয়োজ্যেষ্ঠদেরকে গুরুত্ব দেওয়া হয়, তাদেরকে শ্রদ্ধা করা হয়, তাদের কথা মেনে চলা হয়। একটা সুন্দর, একটা বেশ সুন্দর পরিবার, যেখানে সহযোগিতার বন্ধন, একে অপরের মধ্যে কষ্ট দুঃখ ভাগ করে নেওয়ার ব্যাপার। তো এমনও পরিবার রয়েছে যেটাকে আমরা যৌথ পরিবার বলতে পারি। দেখো নেক্সট দেখো, আত্মীয়তার সংজ্ঞা দাও, আত্মীয়তার সম্পর্কে গুরুত্ব আলোচনা করো। না, আত্মীয়তা একটি কি বলছে বিশ্বজনীন বিষয়। সারা পৃথিবীর প্রতিটি সমাজে আত্মীয়তার সম্পর্কের উপস্থিতি লক্ষ্য করা যায়। আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে মূলত তিন ভাবে: রক্তের সম্পর্কের উপর ভিত্তি করে, বৈবাহিক সম্পর্কের উপর ভিত্তি করে, আর সামাজিক মানে ভাবে। তো রক্তের সম্পর্কের ভিত্তিতে বেশ কয়েকটি প্রজন্মের মধ্যে আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে। অন্যদিকে বৈবাহিক সম্পর্কের ভিত্তিতেও দুটি পরিবারের মধ্যে একটা আত্মীয়তা রচিত হয়। এবং আত্মীয়তা হলো সম্পর্কের এক মানে জাল বিশেষ। এবং আত্মীয়তা বন্ধনের সংজ্ঞা উল্লেখ করতে গিয়ে বলা যায় যে আত্মীয়তার বন্ধন হলো বিভিন্ন ব্যক্তির মধ্যে সম্পর্ক, যা রক্তের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক বা সামাজিক সম্পর্কের ভিত্তিতে কিন্তু গড়ে ওঠে। তো আত্মীয়তার সম্পর্কে কিছু গুরুত্ব দেখো। সামাজিক বন্ধন সৃষ্টি, অর্থাৎ আত্মীয়তা সমাজকে কি করে, ঐক্যবদ্ধ রাখে, একটা পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরি করে। তুমি এটা তোমার মতন করে বানিয়েও লিখতে পারো। মানসিক ও আবেগ মানে কি একটা আবেগিক একটা সমর্থন, একটা মানসিক ও আবেগিক একটা সমর্থন। আর আত্মীয়রা জীবনের কঠিন সময়ে মানসিক সমর্থন বা সহানুভূতি প্রদান করে, যা মানুষের মানসিকভাবে শক্তি বা শক্তিশালী করে তোলে, অর্থাৎ মানুষকে মানে মানুষের মনটাকে শক্ত তৈরি করতে পারে। ঐতিহ্য সংস্কৃতি রক্ষা, আত্মীয়তার মাধ্যমে পারিবারিক মূল্যবোধ ও সংস্কৃতি ও ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যায়। সহযোগিতা ও নিরাপত্তা, আত্মীয়রা বিপদে আপদে পরস্পরকে সাহায্য করে, আর্থিক ও সামাজিক নিরাপত্তা প্রদান করে। সুখ ও আনন্দের উৎস, পারিবারিক অনুষ্ঠান, মিলন মেলা, উৎসব আত্মীয়তার মধ্যে একটা আনন্দ ভালোবাসা ছড়িয়ে পড়ে। তো যে আমরা একটু আগে যৌথ পরিবার আলোচনা করলাম না, তো সেই যৌথ পরিবার মধ্যে তো একটা আত্মীয়তার ব্যাপারটাও কিন্তু কাজ করে, তাই না? যৌথ পরিবার হলেই তবে তো একটা আত্মীয়তা তৈরি হয়। হ্যাঁ, হ্যাঁ, একক পরিবারের মধ্যেও আত্মীয়তা কাজ করে, করে না বলবো না, কিন্তু যৌথ পরিবারের মধ্যে আত্মীয়তা ব্যাপারটা কিন্তু বেশি প্রকট, তাই না? আগের যে ব্যাপারটা যদি কনসেপ্টটা থাকে, তো এটা তার সঙ্গে এটা একটা সামঞ্জস্য একটু আধটু খুঁজে পাবে। তো আত্মীয়তা সমাজের ভিত্তি হিসেবে কাজ করে। এটি শুধু রক্তের সম্পর্ক নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, দায়িত্ববোধের উপর ভিত্তি করে গড়ে ওঠে। তাই আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় রাখা এবং আত্মীয়তার প্রতি দায়িত্ব পালন করা আমাদের নৈতিক কর্তব্য। তাহলে আমি আলোচনা করে দিলাম স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ কি, এর বৈশিষ্ট্য, যজমানি ব্যবস্থা বলতে কি বোঝো। এরপরে আলোচনা করলাম কি না যৌথ পরিবার কি, তার বৈশিষ্ট্য, আর আত্মীয়তা বলতে কি বোঝো বা আত্মীয়তা সম্পর্কের গুরুত্ব কি। তো বেসিক কনসেপ্টটা মোটামুটি একটু যদি একবার ভিডিওটা দেখে নাও, আশা করি বেসিক কনসেপ্ট হয়ে যাবে। ঠিক আছে, সেটাই তোমরা মাথায় রেখো। এবং কারণ একেবারেই তো এখন কি বলবো, সময়টা খুবই কম পরীক্ষার জন্যে, তো সেই কারণে তোমাদের যাতে একটু হেল্প হয়, যারা আমি চেষ্টা করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ঠিক আছে, তো সকলে খুব খুব ভালো থেকো। টাটা।